হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে ইংলিশের সেট 5 পেজ 165 এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার। তাহলে প্রথমেই আছে সিন। এই সিনটা নেওয়া হয়েছে স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে গাইড থেকে। তাহলে শুরু করা যাক। সিন: আ মান্থ লেটার, আ লেটার কেম ফর ফাদার। 1 মাস পরে একটা চিঠি আসে বাবার জন্য। বাবা বলতে কাদের বাবা? ন্যারেটার এবং ক্লডের বাবা। ফিলিপ্পার ক্লডের ফাদারের কথা এখানে বলা হয়েছে। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। যখনই বাবা লেখাটা পড়া শেষ করে তখনই বাবার চোখ দেখে মনে হয় যেন বাবা কাঁদছিল। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড। বাবা আমাদেরকে জিজ্ঞাসা করলো বা বলল, তোমরা কি জানো যে তোমাদের ঘুড়িটার কি হয়েছে? দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। এই কথা বলার পরে বাবা আমাদের পাশে বসে পড়লেন এবং আমাদেরকে পুরো ঘটনাটি বলতে লাগলেন। ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। বাবার একটা ভাই ছিল, একটা বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। বাবার ঝগড়া হয় তার ভাইয়ের সাথে এবং বাড়ি ছেড়ে চলে আসে বাবা। Years afterward, he felt sorry, and when he went back, he found his brother had died and he could not find his sister. বেশ কিছু বছর পরে তার বাবা দুঃখিত বোধ করে এবং বাবা চলে যায় আবার সেই বাড়িতে যেখান থেকে ছেড়ে চলে এসেছিল। সেই বাড়িতে ফিরে দেখে যে বাবার যে ভাই যার সাথে ঝগড়া করে চলে এসেছিল সেই ভাইটা মারা গেছে এবং তার যে একটা বোন ছিল বাবার, সেই বোনটাকেও ওই বাড়িতে আর খুঁজে পায় না। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট ইস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। যে চিঠিটা বাবা পেয়েছিল সেটা হচ্ছে তার বোন আন্ট ইস্থারের কাছ থেকেই। আন্ট ইস্থার হচ্ছে ক্লড আর ফিলিপ্পার যে বাবা তার বোন, অর্থাৎ ক্লড আর ফিলিপ্পার পিসি হচ্ছে আন্ট ইস্থার। এবং আন্ট ইস্থার কাদের মা? ডিক আর মিমির মা। সি ওয়াজ আ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। আন্ট ইস্থার একজন বিধবা মহিলা, তিনি প্রায় 100 মাইল দূরে থাকেন ইনল্যান্ডে, ভূখণ্ডে। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট অফ দ্য উডস দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ আ ট্রি। যখন ডিক আর মিমি জঙ্গলে বেরিয়েছিল তখন তারা দেখতে পায় একটা ঘুড়ি গাছের উপর আটকে রয়েছে। অ্যান্ড ক্যারিড ইট হোম, সেই ঘুড়িটাকে পেরে নিজের ঘরে নিয়ে আসে। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাসড উইথ দ্য লেটার সি টার্নড পেল। যখন ডিক আর মিমির মা দেখে সেই চিঠিটা, সেই ঘুড়িটা, তাতে একটা চিঠি আঠা দিয়ে সাঁটা রয়েছে, সি টার্নড পেল, তার মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। এটা সেই চিঠি যেটা আন্ট ইস্থার একসময় লিখেছিল তার ভাইকে। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। এই আন্ট ইস্থার এবং ক্লড আর ফিলিপ্পার যে বাবা, এদেরও বাবা মায়ের নাম হচ্ছে ক্লড আর ফিলিপ্পা। ফিলিপ্পা হচ্ছে মায়ের নাম, ক্লড হচ্ছে বাবার নাম। তাহলে আমাদের যে ন্যারেটার ফিলিপ্পা এবং তার যে ভাই ক্লড, ওদের দাদু দিদা এদের নামও হচ্ছে তোমার ক্লড আর ফিলিপ্পা, মানে গ্র্যান্ড মাদার আর গ্র্যান্ড ফাদার এদেরও নাম ক্লড আর ফিলিপ্পা। সি নিউ হু উই মাস্ট বি। তো আন্ট ইস্থার জানতেই পেরেছিল বা বুঝতেই পেরেছিল সেই ঘুড়িটা বা সেই চিঠিটা দেখে যে আমরা কে। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভ দ্য লেটার। তাই আন্ট ইস্থার বসে পড়ে এবং বিগ হাফ মুনের উদ্দেশ্যে চিঠি লেখে এবং বাবা সেই চিঠিটা পায়। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট ইস্থার, ডিক অ্যান্ড মিমি উইথ হিম। পরের দিন বাবা গিয়ে নিয়ে আসে আন্ট ইস্থার, ডিক আর মিমিকে। এখানে এর দাগের বলেছে কারেক্ট অল্টারনেটিভ, মানে এমসিকিউ করতে হবে। এখানে দেখো এর কোয়েশ্চেন, ফাদার গট দ্য লেটার, বাবা লেটারটা পেয়েছিল কতদিন পরে? অপশান 4 হবে আফটার 30 days, 1 মাস পরে মানে 30 দিন পরে। নেক্সট বি এর কোয়েশ্চেন, দ্য লেটার ওয়াজ রিটেন বাই, চিঠিটা লিখেছিল কে? ডিকস মাদার, ডিকের মা মানে আন্ট ইস্থার লিখেছিল। কোয়েশ্চেন নাম্বার সি, ডিকস মাদার ওয়াজ আ, ডিকের মা কে ছিল? উইডো, একজন বিধবা মহিলা। নেক্সট নাম্বার 4, ডি এর কোয়েশ্চেন হচ্ছে দ্য কাইট ওয়াজ ডিসকভার্ড বাই, ঘুড়িটা কে পেয়েছিল বা কারা পেয়েছিল?
অপশান 3 হবে কাজিনস অফ দ্য ন্যারেটর। আমাদের ন্যারেটরকে ফিলিপ্পা, তাহলে ফিলিপ্পার খুড়তুতো ভাই বোন কাজিন তারা পেয়েছিল। এর কোয়েশ্চেন, দ্য লেটার মেনশনড ইন দ্য টেক্সট টু আস। যে চিঠিটার কথা এই টেক্সটে বলা হয়েছে সেটা কীরকম লেটার ছিল? প্রাইভেট লেটার, অফিসিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার, বিজনেস লেটার। কি হবে এটা? এটা হবে প্রাইভেট লেটার। দেখো এটা প্রাইভেট লেটার। নেক্সট বিতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওয়ানেরটা, আন্ট ইস্থার টার্নড পেল হোয়েন। আন্ট ইস্থারের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল যখন C2 সি মাদার সি, এইখানে আছে সি টার্নড পেল, তাহলে এখান থেকে যখনও দেওয়া আছে হোয়েন, এই দেয়ারের মাদারের দের জায়গায় শি হবে SHE। সি স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, তাহলে শি থেকে লেটার পর্যন্ত লিখতে হবে ওই শূন্যস্থানে। শি স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, হোয়েনের পরে শি স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার। এটা হবে বি এর 1-এর শূন্যস্থানে, এটা লিখতে হবে। নেক্সট বলেছে নাম্বার 2, ক্লডস ফাদার রিটার্নড হোম আফটার। ক্লডের যে বাবা বাড়ি ফিরে গিয়েছিল কিসের পরে? 2 এর অ্যান্সার কি হবে? আফটার দেওয়া আছে ওখানে, শুধু এইটুকু লিখলেই হবে হি ফেল্ট সরি, যখন বাবার দুঃখ বোধ হয়েছিল। এটা বি এর 2 এর অ্যান্সার হবে। নেক্সট বলেছে নাম্বার 3, আন্ট ইস্থার কুড রেকগনাইজ দ্য লেটার অন দ্য কাইট বিকজ। আন্ট ইস্থার সেই লেটারটা চিনতে পেরেছিল, কারণ কি? কারণ এখানে দেওয়া আছে ই টু আস থেকে ব্রাদার পর্যন্ত হবে। ই টু আস দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, কারণ এটাই সেই চিঠি ছিল যেটা সে একসময় তার ভাইকে লিখেছিল। তাহলে হলো বি এর 1, 2, 3। এরপরে সিতে বলেছে ট্রু ফল সাপোর্টিং স্টেটমেন্ট। ফাদার স্যাট বিসাইড হিজ চিলড্রেন অ্যান্ড টোল্ড দেম অ্যাবাউট দ্য হোল মিস্ট্রি। বাবা বসেছিল ছেলেমেয়েগুলোর পাশে এবং তাদেরকে বলল পুরো ঘটনাটা কি। এটা ট্রু হবে। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট সি এর 1 দেখো, দেন থেকে হোল স্টোরি পর্যন্ত। সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সটে যা থাকে সেটাই লিখতে হয়। দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। সাপোর্টিং স্টেটমেন্ট যেহেতু একই থাকে তাই হি আস এগুলো চেঞ্জ হচ্ছে না। সাপোর্টিং স্টেটমেন্ট প্যাসেজে যেটা থাকে সেটাই লিখতে হয়। সি এর 2, ফাদার ব্রড অনলি ডিক অ্যান্ড মিমি টু বিগ হাফ মুন। বাবা শুধুমাত্র ডিক আর মিমিকেই এনেছিল সঙ্গে করে বিগ হাফ মুন দ্বীপে। এটা ট্রু হবে না ফলস হবে? তাহলে এটা ফলস হবে। বাবা শুধুমাত্র ডিক আর মিমিকে আনেনি, আন্ট ইস্থারকেও এনেছিল। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট নিচে আছে প্যাসেজে। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট ইস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। এটা সি এর 2 এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এবার আসি নাম্বার 2, সিন। এটা পোয়েম। কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য স্নেল থেকে। টু ক্র্যাশ অর লিফ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। ঘাসের সাথে, পাতার সাথে, ফলের সাথে, দেওয়ালের সাথে একটা শামুক আটকে থাকে বা লেগে থাকে এই জিনিসগুলোর সাথে, এবং সে কখনো পড়ে যাওয়ার ভয় পায় না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন মনে হয় সেটাই তার ঘর, সেখানেই সে বেড়ে উঠেছে এবং সেটাই তার সমস্ত কিছু। Within that house secure he hides, when danger imminent betides of storm or other harm besides of weather. যখন কোনো ঝড় আসে বা কোনো খারাপ ওয়েদার আসে, যখন সে কোনো রকম বিপদ বা ডেঞ্জার অনুভব করে, আসন্ন বিপদ দেখে, তখন সে তার নিজের ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। এখানে তার ঘর বলতে এখানে তার শেল, SHELL যে শেল হয় সেই শেলকে বলা হয়েছে। শেল অর্থাৎ তার খোলস। অর্থাৎ শামুক যখন বিপদ আসন্ন দেখে তখন সে তার খোলসের মধ্যে তার পুরো বডিটাকে গুটিয়ে নেয়। Give but his horns the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure.
কখনো তোমরা যদি তার সুরে একটু হালকা টাচ করো তাহলে তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতখানি যে সে নিজেকে গুটিয়ে নেয় তার নিজের বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে, অর্থাৎ তার খোলসের মধ্যে। কিন্তু সে এটা করে উইথ মাচ ডিসপ্লেজার, মানে অনেকটা অখুশি হয়েই, নিরানন্দের সাথে, মানে ইচ্ছে থাকে না তবুও বিপদ আসন্ন দেখলে তাকে এটা করতে হয়। এরপরে এমসিকিউ বলেছে কি, দ্য স্নেল হাইড উইদিন হিজ। শামুকটা কিসের মধ্যে লুকিয়ে পড়ে? তার ঘরের মধ্যে। তাহলে অপশান 1 হবে হাউস। দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট মানে আসন্ন, এই কথার অর্থ কি? এখানে 2 এর অপশান হবে ইম্পেন্ডিং। নেক্সট বলেছে সি, at the slightest touch the snail shrinks into its house with annoyance হবে অপশান 4। যদি তোমরা তাকে হালকা করে টাচ করো তাহলে শামুকটি গুটিয়ে যায় তার নিজের ঘরের মধ্যে। কিসের সাথে? উইথ অ্যানোয়েন্স। পোয়েমে ছিল উইথ ডিসপ্লেজার অ্যানোয়েন্স একই কথা, অখুশি হয়ে, বিরক্ত হয়ে। তাহলে অপশান 4 হবে উইথ অ্যানোয়েন্স। ডিএরটা, দ্য পোয়েম দ্য স্নেল ইজ রিটেন বাই। এই পোয়েম দ্য স্নেল কে লিখেছেন? উইলিয়াম কপার। অ্যান্ড নেক্সট আছে বি এর 1 কোয়েশ্চেন, হাউ ডাজ আ স্নেল স্টিক টু দ্য সারফেস। একটা শামুক কিভাবে কোনো কিছু জিনিসের উপরিতলের সাথে আটকে লেগে থাকে? এখানে আছে অ্যান্সার, আ স্নেল স্টিক্স টু আ সারফেস বাই স্টিকিং ক্লোজ উইথ ইটস বডি অ্যান্ড ইট ডাজ নট ফিয়ার টু ফল। একটা শামুক আটকে থাকে কোনো জিনিসের উপরিতলের সাথে, বাই স্টিকিং ক্লোজ খুব কাছে, মানে একদম সেটে থাকে ওই জিনিসগুলোর সাথে, উইথ ইটস বডি তার পুরো শরীরটা দিয়ে, অ্যান্ড ইট ডাজ নট ফিয়ার টু ফল এবং শামুকটা ভয়ও পায় না পড়ে যাওয়ার। নেক্সট নাম্বার 2, হাউ ডাজ দ্য স্নেল ফিল হোয়েন ইটস হর্ন ইট টাচড। শামুকটা কীরকম অনুভব করে যখন তার হর্ন বা তার সুরকে কেউ টাচ করে? নাম্বার 2, হোয়েন সামওয়ান টাচেস দ্য স্নেলস হর্ন হি শ্রিঙ্কস হবে SHRINKS হবে এখানটা, শ্রিঙ্কস ইন্টু হিজ ওন সেল হি ফিলস ডিসপ্লেজার। যখন কেউ একজন তার সুরকে টাচ করে তখন সে নিজেকে গুটিয়ে নেয় তার নিজের খোলসের মধ্যে এবং সে অনুভব করে ডিসপ্লেজার, মানে বিরক্তি বা অখুশি এরকম। নেক্সট আছে, এবার আছে আনসিন আমাদের নাম্বার 3, commercial activity across major areas of Shillong came to a standstill on Monday. বাণিজ্যিক কাজকর্ম বা ব্যবসায়িক কাজকর্মগুলো শিলংয়ের এক বিশাল অংশ জুড়ে থমকে যায় বা বন্ধ হয়ে যায়। কী বারে? না মানডেতে, সোমবারে। স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে থমকে যাওয়া। অ্যাজ businessmen, traders and citizens voluntarily observed a shutdown called by the Shillong Citizen হবে এটা CITIZEN Citizen Forum SCF to mourn the victims of the recent terror attack in Pahalgaon, Kashmir. তো সোমবার দিন শিলংয়ে বিশাল অংশ জুড়ে ব্যবসার বিভিন্ন কাজকর্মগুলো থমকে যায় বা বন্ধ হয়ে যায় সোমবার দিন, যেহেতু সমস্ত বিজনেসম্যানেরা, ওখানকার ব্যবসায়ীরা এবং নগরবাসীরা ভলিউন্টারিলি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে পালন করে একটা শাটডাউন, মানে ওরা একটা বন্ধের ডাক দেয় সোমবার দিন। ব্যবসায়িক কাজকর্ম এদিন বন্ধ থাকবে। কেন? এটা কাদের দ্বারা ডাক দেওয়া হয়েছিল? শিলং সিটিজেন ফোরাম SCF কোনো সংস্থা শিলংয়ের, এই সংস্থার দ্বারা এটা ডাক দেওয়া হয়েছিল। সেখানে একদিন শাটডাউন থাকবে, বন্ধ থাকবে সোমবার। কিসের জন্য বন্ধ থাকবে? টু মোর্ন দ্য ভিকটিমস অফ দ্য রিসেন্ট টেরর অ্যাটাক ইন পেহেলগাঁও, কাশ্মীর। এইটা তারা শোক প্রকাশ করবে সেই সমস্ত ভিকটিমস যারা হয়েছে পেহেলগাঁও, কাশ্মীরে আতঙ্কবাদীদের আক্রমণে। The attack, which took place just days ago in the popular tourist destination of Pahalgaon, left 26 people dead and has reignited national outrage over terrorism-related violence. এই অ্যাটাক যেটা হয়েছিল কিছুদিন আগেই
কোথায় হয়েছিল? পপুলার ভ্রমণের জায়গা পেহেলগাঁওতে, যে টেরোরিস্ট অ্যাটাকে ২৬ জন লোক মারা যায় এবং সমস্ত দেশবাসীর মনে একটা রাগের আগুন জ্বলে ওঠে। রিনাইটেড ন্যাশনাল আউটরেজ মানে সমস্ত দেশবাসীর মনে একটা রাগের আগুন জ্বলে ওঠে। কি নিয়ে? না আতঙ্কবাদীদের এরকম হিংস্র আচরণে বা তাদের এরকম ভায়োলেন্সের জন্য। দ্য ট্র্যাজেডি ট্রিগার্ড solidarity movements across India, including মেঘালয়াস ক্যাপিটাল সিটি। এই দুঃখজনক ঘটনাটির কারণে নানান জায়গায় আন্দোলন শুরু হয় আমাদের ভারতবর্ষ জুড়ে। তার মধ্যে আমাদের মেঘালয়ার ক্যাপিটাল সিটি মানে রাজধানী যে শহরটা সেটাও পড়ে, সেটা হচ্ছে শিলং। ইন শিলং প্রমিনেন্ট কমার্শিয়াল হাবস ফ্রম খিনডাইলার, যেটাকে পুলিশ বাজারও বলা হয়, টু ইউথ বড়া বাজার বলা হয়, ওর আ ডিজার্টেড লুক উইথ শাটার্স ডাউন অ্যান্ড স্ট্রিটস আনইউজুয়ালি কোয়াইট। শিলংয়ে দেখা যায় একটা কমার্শিয়াল হাবস মানে ব্যবসায়িক বিভিন্ন যে জায়গাগুলো, ব্যবসার জায়গাগুলো, যে জায়গাগুলো ব্যবসার কেন্দ্রবিন্দু, মানে খুব ভালো ব্যবসা চলে। কোন জায়গা? না পুলিশ বাজার, বাড়া বাজার, খিনডাইলার এবং ইউথ। এগুলো একদম ফাঁকা থাকে সেই দিন, যেদিনকে বন্ধের ডাক দেওয়া হয়েছিল। সমস্ত দোকানে বন্ধ থাকে অ্যান্ড স্ট্রিটস আনইউজুয়ালি কোয়াইট, এবং রাস্তাও থাকে খুব শান্ত, নির্জন। The Bada Bazar Merchants and Shopkeeper Association had earlier issued an appeal urging traders to participate in the shutdown as a show of unity and grief. বড়া বাজারের যারা ব্যবসায়ী দোকানদার অ্যাসোসিয়েশন, তারা একটা আবেদন করেছিল, সমস্ত ব্যবসায়ীদের কাছে রিকোয়েস্ট করেছিল, আর্জ করা মানে রিকোয়েস্ট করা, যাতে তারা সবাই সেদিন বন্ধের ডাক দেওয়া হয়েছে তাতে সেই শাটডাউনে এসে পার্টিসিপেট করে এবং সবাই মিলে একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করে বা শোক প্রকাশ করে ওই পেহেলগাঁও টেরর অ্যাটাকে যারা ভিকটিম হয়েছিল, যে সমস্ত মানুষেরা, তাদের উদ্দেশ্যে। Residents describe the shutdown as a peaceful expression of collective sorrow and firm stand against violence. সেখানকার স্থানীয় বাসিন্দারা এই যে বন্ধের ডাক দেওয়া হয়েছিল এটাকে বর্ণনা করে একটা শান্তিপূর্ণ এক্সপ্রেশন হিসেবে, এবং তাদের দুঃখ প্রকাশ করে। এবং এই যে ভায়োলেন্স হয়েছিল, একটা হিংস্র রূপ দেখা গিয়েছিল কাশ্মীরের পেহেলগাঁওতে, এর বিরুদ্ধে এরা সবাই মিলে একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করে, একটা স্ট্যান্ড নেয় সবাই মিলে। তবে এই সবটাই হয় একটা খুবই শান্তিপূর্ণভাবে। অন সানডে ইভিনিং ahead of the shutdown, the SCF organized a candlelight vigil in front of Old Assembly Building at Khindailar. বলছে বন্ধের আগের দিন, অর্থাৎ বন্ধের ডাক দেওয়া হয়েছিল সোমবার, তো বন্ধের আগের দিন রবিবার সন্ধেবেলায় সবাই মিলে একটা মোমবাতির আলো জ্বালিয়ে জাগরণ করে, ভিজিল অর্থাৎ জাগরণ করা বা পালন করে, শোক পালন করে মোমবাতির আলো জ্বালিয়ে। কোথায়? না পুরানো অ্যাসেম্বলি বিল্ডিং, একটা বৈঠক সভা যে বিল্ডিংয়ে হয়, সেই পুরানো একটা বিল্ডিংয়ে সবাই মিলে একত্রিত হয়, মোমবাতির লাইট জ্বালায়, শোক পালন করে সোমবারের আগের দিন সন্ধেবেলা, রবিবার সন্ধেবেলায়। কোথায় আছে এই বিল্ডিংটা? ওল্ড অ্যাসেম্বলি বিল্ডিংটা, খিনডাইলার। The vigil held between 5 p.m. and 7 p.m. witnessed a cross-section of Shillong's citizenry gathering to pay tributes to the lives lost in Kashmir. এই যে জাগরণটা চলে বা এই যে শোক পালনটা চলে সেই দিন রবিবার সন্ধেবেলা 5টা থেকে 7টা পর্যন্ত, এবং যে সময়ে শিলংয়ের অনেক সিটিজেন, নাগরিকরা সবাই মিলে একত্রিত হয়েছিল, পে ট্রিবিউট, তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছিল। কাদের উদ্দেশ্যে? যে সমস্ত ব্যক্তিরা প্রাণ হারিয়েছে তাদের কাশ্মীরে, তাদের উদ্দেশ্যে। এমসিকিউ, শিলং ইজ আ টাউন অফ, শিলং কোথাকার শহর? অপশান বি হবে মেঘালয়া। নেক্সট নাম্বার 2, দ্য সিটিজেন্স অফ শিলং অবজার্ভ দ্য শাটডাউন
শিলংয়ের নাগরিকরা সবাই এই শাটডাউন পালন করেছিল, এই বন্ধের যে ডাক দেওয়া হয়েছিল সেই বন্ধটা পালন করেছিল কিভাবে? পিসফুলি, শান্তিপূর্ণভাবে। তাহলে অপশান ডি হবে ওটা। কোয়েশ্চেন নাম্বার 3, পেহেলগাম ইজ ইন, এখানে যে পেহেলগাঁওয়ের কথা বলা হয়েছে সেটা কোথায় আছে? অপশান সি হবে ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য শাটডাউন অ্যাফেক্টেড, এই যে শাটডাউন বন্ধ, একদিন বন্ধ করা হয়েছিল সমস্ত কিছু ব্যবসায়িক কাজকর্ম, সেটার দ্বারা প্রভাবিত হয়েছিল বেশিটা কারা? ট্রেডস অ্যান্ড বিজনেস, এদের ব্যবসা ছিল তারা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, ডিউরিং দ্য শাটডাউন পিপল ওয়্যার, এই শাটডাউনের সময় লোকেরা কীরকম ছিল? কাম অ্যান্ড কোয়াইট, সবাই শান্ত ছিল। কোয়েশ্চেন নাম্বার 6, দ্য শাটডাউন ওয়াজ আ শো অফ, এই শাটডাউন কী প্রকাশ করার জন্য করা হয়েছিল? সলিডারিটি অ্যান্ড সরো, যারা মারা গিয়েছিল পেহেলগাঁও টেরর অ্যাটাকে তাদের প্রতি শোক প্রকাশ করবার জন্য বা দুঃখ প্রকাশ করবার জন্য এই শাটডাউন করা হয়েছিল। এরপরে বিয়েরটা বলেছে ট্রু ফলস স্টেটমেন্ট দিতে হবে। ফার্স্টেরটা, দ্য শাটডাউন ওয়াজ পার্শিয়ালি সাকসেসফুল, পার্শিয়ালি মানে হচ্ছে আংশিকভাবে, কমপ্লিটলি নয়। শাটডাউন বলছে কিছুটা সাকসেসফুল হয়েছিল, এটা ফলস, কিছুটা সাকসেসফুল হয়নি, পুরোটাই সাকসেসফুল হয়েছিল। এখানে দেখো ফার্স্টে বিয়ের 1-এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে কমার্শিয়াল অ্যাক্টিভিটি থেকে মানডে পর্যন্ত লিখলেই হবে। কমার্শিয়াল অ্যাক্টিভিটি অ্যাক্রস মেজর এরিয়াস অফ শিলং কেম টু আ স্ট্যান্ড স্টিল অন মানডে, ব্যবসায়িক কাজকর্ম শিলংয়ের বেশি এরিয়া জুড়ে একদম বন্ধ ছিল বা থমকে গিয়েছিল সোমবার দিন। তাহলে সমস্ত কিছু একবার বন্ধ থাকা মানে সেই যে বন্ধের ডাক দেওয়া হয়েছিল সেটা সফল হয়েছিল বোঝা যায় এখান থেকেই। তাহলে কমার্শিয়াল অ্যাক্টিভিটি থেকে মানডে পর্যন্ত হবে B1-এর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট বলেছে বিয়ের নাম্বার 2 ট্রু ফলস, দ্য শাটডাউন ওয়াজ হেল্ড অন সানডে, শাটডাউন হয়েছিল সানডেতে, রবিবারে, এটা ফলস হবে। শাটডাউন সানডে হয়নি, মানডে হয়েছিল। তাহলে এটা দেখো এখান থেকে হবে কমার্শিয়াল অ্যাক্টিভিটি থেকে শাটডাউন পর্যন্তই লিখবো, তাহলে এখানে মানডের কথাও বলা আছে, শাটডাউনের কথাও বলা আছে। কমার্শিয়াল অ্যাক্টিভিটি অ্যাক্রস মেজর এরিয়াস অফ শিলং কেম টু আ স্ট্যান্ড স্টিল অন মানডে অ্যাজ বিজনেসম্যান, ট্রেডার, সিটিজেন ভলিউন্টারিলি অবজার্ভড আ শাটডাউন। তাহলে কমার্শিয়াল অ্যাক্টিভিটি থেকে শাটডাউন পর্যন্ত লিখতে হবে B2-এর সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে বিয়ের 3-এর ট্রু ফলসে বলেছে দ্য ক্যান্ডেল লাইট ভিজিল ওয়াজ অর্গানাইজ টু পে হোমেজ টু দ্য ডিসিজড, এই যে ক্যান্ডেল লাইট মোমবাতির আলো জ্বেলে শোক পালন করা হয়েছিল, জাগরণ হয়েছিল, সেটা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছিল যারা মারা গেছে, ডিসিজড অর্থাৎ তাদের উদ্দেশ্যে। তাহলে এটা ট্রু হবে, এটা তো শেষের দিকেই বলা আছে। দ্য ভিজিল held between 5 p.m. and 7 p.m. witnessed a cross-section of Shillong citizenry gathering to pay tributes to the lives lost in Kashmir. Next, তাহলে ট্রু ফলস হলো। এরপরে কোয়েশ্চেন অ্যান্সার আছে C-এর 1, হোয়াই ওয়াজ দ্য শাটডাউন অর্গানাইজড, কেন শাটডাউনটা করা হয়েছিল, অর্গানাইজ করা হয়েছিল। তাহলে C1-এর অ্যান্সার হবে এখান থেকে দেখো এইটার জায়গায় দ্য শাটডাউন থেকে লিখব দ্য শাটডাউন কল্ড বাই দ্য শিলং সিটিজেন ফোরাম SCF টু মোর্ন দ্য ভিকটিমস অফ দ্য রিসেন্ট টেরর অ্যাটাক ইন পেহেলগাঁও কাশ্মীর। তাহলে দ্য শাটডাউন থেকে কাশ্মীর পর্যন্ত আমরা লিখব। এই শাটডাউন ডাকা হয়েছিল শিলং সিটিজেন ফোরামের দ্বারা কাদের শোক প্রকাশের উদ্দেশ্যে, কাদের প্রতি? না পেহেলগাঁও কাশ্মীরে যারা মারা গেছে তাদের প্রতি শোক প্রকাশের উদ্দেশ্যে। নেক্সট দেখো C-এর 2-এর কোয়েশ্চেন, হোয়াট ডাজ SPF স্ট্যান্ডস ফর, SPF বলতে কি আর হু পার্টিসিপেটেড ইন দ্য শাটডাউন প্রোগ্রাম, কারা পার্টিসিপেট করেছিল এই শাটডাউন প্রোগ্রামে? প্রথমে তো SPF স্ট্যান্ডস ফর এটা লিখে দেব দ্য শিলং সিটিজেন ফোরাম। প্রথমে এখান থেকে সাজিয়ে লিখতে হবে কোয়েশ্চেন থেকে SPF স্ট্যান্ডস ফর, স্ট্যান্ডের সাথে STANDS দিতে হবে, তার সাথে ফর দিয়ে
অ্যান্সার লিখবো এখানে যেটা আছে, দ্য শিলং সিটিজেন ফোরাম, SCITIZEN হবে এটা। তাহলে SCF স্ট্যান্ডস ফর দ্য শিলং সিটিজেন ফোরাম। আর কারা পার্টিসিপেট করেছিল এতে? এটা এই ফার্স্ট থেকে যেটা আছে লিখলেই হবে, কমার্শিয়াল অ্যাক্টিভিটি অ্যাক্রস মেজর এরিয়াস অফ শিলং came to a standstill on Monday as businessmen, traders, and citizens voluntarily observed a shutdown called by the Shillong Citizen Forum SCF পর্যন্ত লিখলেই হবে। কমার্শিয়াল অ্যাক্টিভিটি থেকে SCF পর্যন্ত লিখলেই হবে। তাহলে এর মধ্যেই আছে কারা পার্টিসিপেট করেছিল, বিজনেসম্যানেরা, ট্রেডার্সরা, সিটিজেন্সরা। নেক্সট নাম্বার 3, হোয়াট ডিড দ্য ক্যান্ডেল লাইট ভিজিল উইটনেস? ক্যান্ডেল লাইট ভিজিল, মোমবাতির আলো জ্বেলে যে শোক পালন হয়েছিল সেটার কি সাক্ষ্য বা প্রমাণ পেয়েছিল? দ্য ভিজিল এখান থেকে হবে C3 এর, দ্য ভিজিল থেকে পুরো কাশ্মীর অবধি। দ্য ভিজিল হেল্ড বিটুইন 5 PM অ্যান্ড 7 PM। দ্য ভিজিলের জায়গায় এখানে কোয়েশ্চেনের অ্যান্সার, কোয়েশ্চেন অনুযায়ী দ্য ক্যান্ডেল লাইট ভিজিল লিখব। The candlelight vigil held between 5 PM and 7 PM witnessed a cross-section of the Shillong's citizenry gathering to pay tribute to the lives lost in Kashmir. Next, question number 4. How did the residents of Shillong describe the shutdown? এই যে শাটডাউন হয়েছিল সোমবার, সেটা কীভাবে বর্ণনা করেছিল শিলংয়ের বাসিন্দারা? এটাও দেওয়া আছে এখানে। C4 দেখো, রেসিডেন্টস থেকে ভায়োলেন্স পর্যন্ত লিখতে হবে। রেসিডেন্টস ডেসক্রাইব দ্য শাটডাউন অ্যাজ এ পিসফুল এক্সপ্রেশন অফ কালেকটিভ সরো অ্যান্ড ফার্ম স্ট্যান্ড এগেনস্ট ভায়োলেন্স। বাসিন্দারা সবাই মিলে বর্ণনা করেছিল এই শাটডাউনকে, যেই শাটডাউনটা শান্তিপূর্ণভাবেই হয়েছিল। সবাই মিলে সিটিজেন্সরা একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করেছিল এবং এটা তাদের একটা ফার্ম স্ট্যান্ড ছিল, তারা একটা স্ট্যান্ড নিয়েছিল সেই ভায়োলেন্সের বিরুদ্ধে। এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ইট হ্যাজ বিন রেনিং হবে সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে সিন্স মর্নিং বললে হ্যাজ বিন রেনিংই হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকালে বৃষ্টি হয়েছে, এখনও চলছে, তাহলে এটা হ্যাজ বিন রেনিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দ্য বয় হ্যাজ নট গন টু স্কুল, ছেলেটি স্কুলে যায়নি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা। হি is enjoying natural scenery sitting beside the window, ছেলেটি জানলার পাশে বসে বসে এনজয় করছে বা দেখছে প্রকৃতির জিনিস, জানলার পাশে বসে, বা প্রাকৃতিক জিনিস বা প্রাকৃতিক দৃশ্য। 5A, fill in the blanks with appropriate article preposition. প্রথমে এ হবে, এ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ইন ওয়েস্টার্ন ওড়িশা has taken disciplinary action against 100 students for misconduct, breaches of discipline and poor attendance. একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ওয়েস্টার্ন ওড়িশাতে নিয়েছিল ডিসিপ্লিনারি অ্যাকশন, কাদের বিরুদ্ধে? 100 জনের বিরুদ্ধে, কোনো রকম ভুলভাল আচরণ করার জন্য, ডিসিপ্লিন না মেনে চলার জন্য এবং কম অ্যাটেন্ডেন্সের জন্য। ডু অ্যাজ ডিরেক্টেড বলেছে। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, সেট দ্য বয়েজ। তাহলে হুররে দিয়ে ন্যারেশন, মানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন করতে হবে। তাহলে হুররে মানে আনন্দ বোঝায়। হুররে, আমরা ম্যাচ জিতে গেছি, ছেলেরা বলছে। এটা কি বলেছে ব্র্যাকেটে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে দ্য বয়েজ বলেছে, তাহলে সেটের জায়গায় কী হবে? এক্সক্লেম। আর হুররে যেহেতু আনন্দ বোঝাচ্ছে, তাহলে এক্সক্লেমড উইথ জয় হবে। তাহলে অ্যান্সার দেখা যাক। দেখো 5B1, দ্য বয় এক্সক্লেমড উইথ জয়, দ্যাট দিয়ে জয়েন হবে। উই হ্যাভ ওন দ্য ম্যাচ আছে, তাহলে উইয়ের জায়গায় তারা লিখবো আমরা, দে। এক্সক্লেম যেহেতু সেকেন্ড ফর্ম, তাহলে হ্যাভেরও সেকেন্ড ফর্ম কী হবে? হ্যাড। থার্ড ফর্ম ওন, আর দ্য ম্যাচ যেমন আছে বসে যাবে। দ্য বয় এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। নেক্সট আছে নাম্বার 2, ইজ নট পিন্টু টেলিং আ লাই। পিন্টু কি মিথ্যে কথা বলছে না? চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ হবে এটা।
তাহলে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার নাম্বার 2-তে 5B নাম্বার 2 ইজ নট আ লাই বিং টোল্ড বাই পিন্টু। এটা হবে কোয়েশ্চেন মার্ক, এটা হবে কোয়েশ্চেন মার্ক। প্রথমে ইজ বসবে, তারপরে নট বসবে, তারপরে এ লাই বসে যাবে। ভার্বের সাথে আইএনজি ছিল তাই বিই আইএনজি বিং ভার্ব বি ভার্ব হিসেবে বসবে। থার্ড ফর্ম হবে টোল্ড, টেলের থার্ড ফর্ম। আর বাই দিয়ে সাবজেক্ট পিন্টু ছিল, তাহলে পিন্টু চলে যাবে অবজেক্ট হয়ে লাস্টে। ইজ নট আ লাই বিং টোল্ড বাই পিন্টু, শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, এটা ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ যেহেতু। নাম্বার 2 দেন বলেছে নাম্বার 3 দেয়ার এনার্জি ইজ স্ট্রঙ্গার দ্যান দে আর। এটা চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন। দেয়ার এনার্জি ইজ স্ট্রঙ্গার দ্যান দে আর, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ, এই কম্পারেটিভ ডিগ্রিটা চেঞ্জ করতে হবে। কম্পারেটিভে আছে তাহলে আমরা পজিটিভে চেঞ্জ করে দেব। দেটা সামনে চলে যাবে, দেটা সামনে চলে যাবে, হেল্পিং ভার্ব আর বসবে। কোয়েশ্চেনে যদি নেগেটিভ ওয়ার্ড নট না থাকে তাহলে অ্যান্সার করার সময় নট দিতে হবে। পজিটিভের ফর্মুলা অনুযায়ী একটা অ্যাজ আগে হবে, পরে একটা অ্যাজ হবে, মাঝখানে অ্যাডজেক্টিভটা বসবে। কম্পারেটিভ সেন্টেন্সে কী ছিল? স্ট্রঙ্গার, তাহলে এখানে হবে কি স্ট্রং, আর লাস্টে চলে যাবে সাবজেক্টটা অবজেক্ট হয়ে দেয়ার এনার্জি। তাহলে কি হলো? দে আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ দেয়ার এনার্জি, ফুল স্টপ। এরপরে দেখো ফ্রেজাল ভার্ব বলেছে সি এর। আ লেজি ম্যান ডেসপাইজড ফিজিক্যাল ওয়ার্ক। ডেসপাইজড মানে ঘৃণা করা, সেকেন্ড ফর্মে আছে এটা, তাহলে এটা হবে লুকড ডাউন আপন। লুকের সাথে ইডি হবে, লুকড ডাউন আপন। তারপরে আছে নাম্বার 2 কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা, এটা কী হবে? মেকআপ হবে। এটা ফার্স্ট ফর্মে আছে তাই অ্যান্সারও ফার্স্ট ফর্মেই হবে। আর নাম্বার 3 দ্য অরফ্যান ওয়াজ রিয়ার্ড, রিয়ার্ড আছে, তাহলে রিয়ার্ড কি হয়ে যাবে? রিয়ার্ড মানে লালন পালন করা, তাহলে এখানে লালন পালনের ইংলিশ কোন অপশানটা হবে? ব্রিং আপ। রিয়ার্ড যেহেতু আমাদের সেকেন্ড ফর্মে আছে REARED, তাহলে ব্রিংয়ের সেকেন্ড ফর্ম কি হবে? আমাদের ব্রট হবে, BROUGHT। ব্রটের সাথে আপ বসে যাবে, ব্রট আপ। তাহলে কি হলো? ডেসপাইজড, লুকড ডাউন আপন, কম্পেনসেট, মেকআপ এবং রিয়ার্ড হবে তোমার ব্রট আপ। এরপরে সিনোনিম আছে। সিনোনিম ফিলিং অফ অ্যাঙ্গার অ্যান্ড শক, অত্যন্ত রেগে যাওয়া, এটা কি হবে? আউটরেজ। ডেড স্টপ, থমকে দাঁড়ানো একদম। স্ট্যান্ড স্টিল হবে, STANDSTILL। নাম্বার 3 টেম্পোরারি ক্লোজার, ক্ষণস্থায়ীভাবে বন্ধ থাকবে, শাট ডাউন। আর 4এরটা সেন্টার অফ অ্যাক্টিভিটি মানে কেন্দ্রবিন্দু কোনো কাজের, সেটা হাব বলে, HUB। এরপরে দেখো আমাদের রাইটিং সেকশন সি নাম্বার 7 রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ টাইটেল টু দ্য স্টোরি, অ্যাড আ মোরাল। স্টোরি রাইটিং লিখতে বলেছে। একটা ক্যাব সেলার ওয়েন্ট টু আ ভিলেজ ফেয়ার, সে কিনা গ্রামের একটা মেলায় যাচ্ছিল উইথ কালার্ড ক্যাপস, তার রং বেরঙের টুপি বিক্রি করতে। স্লেপ্ট আন্ডার আ ট্রি, সে ঘুমিয়ে পড়ে একটা গাছের তলায়। monkeys on the tree took the cabs and went up the trees, getting up the man wondered। সেই গাছে থাকা হনুমানেরা তার ক্যাবগুলো নিয়ে নেয় এবং গাছের উপরে আবার চড়ে যায়। গেটিং আপ দ্য ম্যান ওয়ান্ডার্ড, এবং যখন লোকটা ঘুম থেকে জেগে ওঠে সে খুব আশ্চর্য হয়ে যায়, তার টুপিগুলো নেই। থ্রিউ হিজ ওন ক্যাব অ্যাওয়ে ইন ডেসপেয়ার, সে তার ক্যাবটা ছুঁড়ে ফেলে দেয় মাটির উপরে দূরে। দ্য মাঙ্কিস ইমিডিয়েট, এবং হনুমানগুলো তাকে নকল করে। তাহলে এই ক্যাব সেলার আর মাঙ্কিজের স্টোরি লিখতে হবে। তাহলে দেখো স্টোরিটার নাম দিয়েছি দ্য ক্যাব সেলার অ্যান্ড দ্য মাঙ্কি। The cab seller and the monkeys. Once upon a time, there was a cab seller who went to a village fair to sell his cabs. কোনো এক সময়ে সেখানে ছিল এক টুপি বিক্রেতা যে গিয়েছিল গ্রামের মেলায় টু সেল হিজ ক্যাবস, তার টুপি বিক্রি করতে।
But on the way, the cab seller became very tired as it was a very hot day. কিন্তু পথে ক্যাব সেলার খুব ক্লান্ত হয়ে পড়ে যেহেতু সেদিনটা খুব গরম ছিল। সো হি লেট ডাউন আন্ডার আ বিগ ট্রি টু রেস্ট ফর সাম টাইম। তাই ক্যাব সেলার কী করে, একটি গাছের তলায় শুয়ে পড়ে, কিছুক্ষণ রেস্ট নিতে হবে সেই জন্য। হি পুট হিজ বাস্কেট হুইচ ওয়াজ ফুল অফ কালার্ড ক্যাবস অন দ্য গ্রাউন্ড। সে শোয়ার সময় একটা বাস্কেট বা ঝুড়ি মাটিতে রাখে, যে ঝুড়িতে ভর্তি টুপি ছিল রং বেরঙের। অ্যান্ড সুন ফেল অ্যাসলিপ, এবং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। দেয়ার ওয়্যার দেয়ার ওয়্যার মেনি মাঙ্কিস স্টেইং ইন দ্য ট্রি। তো সেই গাছে অনেক হনুমান ছিল। When the cab seller was sleeping, the monkeys came down, took the caps from the basket and went up the tree. যখন সেই টুপি বিক্রেতা ঘুমাচ্ছিল তখন সেই হনুমানগুলো গাছ থেকে নেমে আসে। তারা টুপিগুলো নিয়ে নেয় বাস্কেট থেকে এবং আবার গাছের উপরে চড়ে পড়ে। When the cab seller got up, he was wondered to see the monkeys wearing his colored caps. যখন সে ঘুম থেকে জেগে ওঠে সেটা দেখে আশ্চর্য হয় যে হনুমানগুলো সবাই তার ওই রং বেরঙের টুপিগুলো পরে নিয়েছে মাথায়। হি ফেল্ট স্যাড বাট হি হ্যাড আ ক্লেভার প্ল্যান। সেই টুপি বিক্রেতার খুব দুঃখ হয় এটা দেখে, কিন্তু সে একটা চালাকি বুদ্ধি খাটায়। হি থ্রিউ হিজ ওন ক্যাপ অ্যাওয়ে অন দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য মাঙ্কি ইমিটেটেড হিম। সে তার নিজের টুপিটা মাটিতে একটু দূরে ফেলে দেয় এবং হনুমানগুলো তাকে নকল করে। মাঙ্কির সাথে এস হবে, দ্য মাঙ্কিজ ইমিটেটেড হিম। দে থ্রিউ দেয়ার ক্যাপস অন দ্য গ্রাউন্ড টু। তারাও তাদের টুপিগুলো মাটিতে ফেলে দেয় ক্যাব সেলারকে দেখে। ফাইনালি দ্য ক্যাব সেলার গেদার্ড অল দ্য ক্যাপস অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট ফ্রম দেয়ার। শেষ পর্যন্ত কি হলো, ক্যাব সেলার বা টুপি বিক্রেতা তার সমস্ত টুপিগুলো জড়ো করে নিল এবং হাসি খুশিভাবে সেখান থেকে চলে গেল। মোরাল কি, উইজডম ক্যান সলভ প্রবলেমস বেটার দ্যান ইউজিং স্ট্রেংথ। অনেক সময় শক্তির ব্যবহারের থেকে বুদ্ধি অনেক সমস্যার সমাধান করতে পারে। দেন 8-এর রাইটিং বলেছে, কি বলেছে, ইউজিং দ্য ফলোয়িং চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ অন দ্য প্রিপারেশন অফ কফি। কীভাবে কফি তৈরি করা হয় তাই নিয়ে একটা প্রসেস রাইটিং লিখতে বলেছে। আর নাম্বার 9-এ কি একটা প্যারাগ্রাফ দিয়েছে, দ্য পার্সন ইউ লাইক মোস্ট। এই পয়েন্টগুলো দিয়েই লেখা আছে অ্যান্সার। দেখো 8, মেকিং প্রসেস অফ কফি। ড্রিঙ্কিং কফি হ্যাজ বিন লিঙ্কড উইথ ইমপ্রুভ পিপলস মুড, রিডিউসেস ডিপ্রেশন। কফি খাওয়াটা মানুষের মুড ঠিক করে, ডিপ্রেশন কমায়। পিপল এনজয়েড কফি ফর ইটস টেস্ট অ্যান্ড স্টিমুলেটিং এফেক্ট। লোকেরা এই কফিকে খুব ভালো এনজয় করে, মানে খুব ভালোই খায় এর ভালো টেস্টের জন্য এবং এর খুব ভালো মানে স্টিমুলেটিং এফেক্ট এটা। কফি ইজ মাই ফেভারিট হট ড্রিঙ্ক। কফি আমার সবথেকে ফেভারিট হট ড্রিঙ্ক বলা চলে। টু প্রিপেয়ার কফি সাম ইজি স্টেপস আর ফলোড। তাই কফি তৈরির জন্য কিছু স্টেপ ফলো করা হয়। অ্যাট ফার্স্ট ওয়াটার ইজ বয়েলড ইন আ প্যান ফর সাম টাইম। প্রথমে জল গরম করা হয় একটা পাত্রে কিছু সময়ের জন্য। দেন দ্য কফি পাউডার ইজ টেকেন ইন আ পট ইন রাইট প্রপোর্শন। তারপরে কফি পাউডার নেওয়া হয় একটা পাত্রে সঠিক পরিমাণে। নেক্সট দ্য বয়েলড ওয়াটার ইজ পোর্ড ইন দ্য পট। তারপরে সেই গরম করা জলটা ওই পাত্রে ঢেলে দেওয়া হয়। আফটার দ্যাট দ্য হট ওয়াটার অ্যান্ড দ্য কফি পাউডার আর মিক্সড। তারপরে সেই গরম জল আর কফি পাউডারটাকে মিক্স করা হয় প্রপারলি, মানে ভালোভাবে। অ্যান্ড দ্য লিকুইড ইজ অবটেন্ড, এবং তা থেকে যে তরলটা হয় মানে দুটো মিশিয়ে কফি পাউডার আর গরম জল, সেটাকে লিকুইড বলা হয়েছে এখানে। তো এই লিকুইড তৈরি হয়। দেয়ার আফটার, তারপরে কি হয়, thereafter some cups are placed on a tray and the liquid is placed in cups. কিছু কাপস ট্রেতে সাজিয়ে রাখা হয় এবং কাপসগুলো এই লিকুইড বা তরলটা ঢালা হয়। নাও সুগার অ্যান্ড মিল্ক আর অ্যাডেড টু দ্য লিকুইড। তারপরে সেই লিকুইডের সাথে কিছু পরিমাণ মতো চিনি এবং মিল্ক মিশিয়ে দেওয়া হয়। দেন দ্য লিকুইড ইজ স্টিয়ার্ড। তারপরে সেই লিকুইডটাকে নাড়া হয় ভালো মতো ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য। আনটিল দ্য সুগার ইজ ডিজলভ, যতক্ষণ না চিনিগুলো ওতে মিলিয়ে যাচ্ছে, ডিজলভ হয়ে যাচ্ছে। অ্যাট লাস্ট দ্য কফি ইজ রেডি টু সার্ভ। শেষ পর্যন্ত কফি ফাইনালি রেডি হয়ে যায় সার্ভ করবার জন্য। প্যারাগ্রাফ দ্য পার্সন ইউ লাইক মোস্ট।
মাই মাদার ইজ দ্য পার্সন আই অ্যাডমায়ার দ্য মোস্ট ইন মাই লাইফ। আমার মা হচ্ছে সেই ব্যক্তি যাকে আমি আমার লাইফে সবথেকে বেশি পছন্দ করি, প্রশংসা করি। শি হ্যাজ অলওয়েজ বিন এনকারেজিং মি টু পারসিউ মাই ড্রিম। আমি যাতে আমার স্বপ্ন পূরণের জন্য সেই পথে লেগে থাকতে পারি, সেই জন্য আমার মাই আমাকে এনকারেজ করে, আমার মধ্যে উৎসাহ যোগায়। শি গিভ মি এনাফ কনফিডেন্স। শি গিভ মি এনাফ কনফিডেন্স আছে এটা, CONFIDENCE, টু ফুলফিল অর অ্যাকমপ্লিশ মাই অ্যাম্বিশন, যাতে আমি আমার অ্যাম্বিশন, আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারি বা সম্পাদন করতে পারি, তার জন্য আমার মাই আমাকে কনফিডেন্স দেয়। অ্যান্ড হাউ টু ওভারকাম অল অবস্ট্যাকলস ব্যারিয়ার্স, এবং কীভাবে আমি আমার সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যেতে পারি, সেক্ষেত্রেও আমার মাই আমাকে কনফিডেন্স যোগায়। My mother is a housewife. She does household works. WORKS হবে এখানে। Takes care of my whole family and me. আমার মা একজন হাউসওয়াইফ, তিনি বাড়ির সমস্ত কাজকর্ম করেন, আমাদের যত্ন নেন, আমাদের ফ্যামিলিরও যত্ন নেন। Her resilience during the hard times or in any adversities is truly inspiring. আমার মায়ের যে সহনশীলতা বিভিন্ন কঠিন পরিস্থিতিতে বা প্রতিকূল পরিস্থিতিতে, অ্যাডভার্সিটিস মানে, এটা সত্যিই খুব অনুপ্রেরণা দেয় আমাদের। নো আদার পার্সন ক্যান সাপোর্ট মি, এনকারেজ মি, লাভ অ্যান্ড কেয়ার অ্যাবাউট মি জাস্ট অ্যাজ মাই মাদার। কোনো অন্য ব্যক্তি আমাকে এরকমভাবে সাপোর্ট করতে পারে না, আমাকে এরকমভাবে এনকারেজ করতে পারে না, উৎসাহ দিতে পারে না, যত্ন নিতে পারে না, যেমনটা আমার মা করে। আই এম গ্রেটফুল ফর এভরি লেসন শি হ্যাজ টট মি। আমি আমার মায়ের কাছে কৃতজ্ঞ যে প্রত্যেকটা লেসন বা শিক্ষা আমি তার থেকে পেয়েছি তার জন্য। আই রেসপেক্ট মাই মাদার ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আমি একদম হৃদয় থেকে আমার মাকে রেসপেক্ট করি। So students, if you like my video, please subscribe my channel, like and share my video. Thank you.